ওয়েলকাম ব্যাক। আমরা ইতিপূর্বে কিন্তু বলেছিলাম যে কনস্ট্রাক্টরের উপরে একটা টপিক কি থাকবে, তো সেই টপিকটি চলে এসেছে এখন। তো আমরা এই টপিকে কনস্ট্রাক্টর সম্পর্কে ইন ডেপথ জানবো। তো চলুন শুরু করি। প্রথমে কনস্ট্রাক্টর কি জিনিস এটা নিয়ে আমি একটু আলোচনা করব, এরপর এক্সাম্পল দেখাবো, এরপর গতানুগতিক সিস্টেমে আমি বই থেকে আপনাদেরকে বুঝাবো। তো কনস্ট্রাক্টরটা যদি আমি সিম্পলি বলে থাকি যে ক্লাসের নামেই যে মেথডের নাম হয় সেটাকে কনস্ট্রাক্টর মেথড বলা হয়ে থাকে। আমাদের টপিকটা ছিল কি জাভা প্রোগ্রামিং নিয়ে কনস্ট্রাক্টর মেথড। তো ক্লাসের নামে যে মেথডের নাম সেটাই হচ্ছে কনস্ট্রাক্টর মেথড, যদি আমরা সবচেয়ে সহজে বলি। তো চলুন একটা এক্সাম্পল দেখি। যেমন আমি এখানে পার্সন নামে একটি ক্লাস তৈরি করেছি। তো এখানে স্ট্রিং টাইপের কি নেম আর এজ আছে। দেখেন এখানে আমি একটা কনস্ট্রাক্টর তৈরি করেছি। কোথায়? ক্লাসের মধ্যেই একটা মেথড তৈরি করেছি। এই মেথডের আগে পরে কিন্তু কিছু নাই যে এটা ভয়েড টাইপের রিটার্ন করে নাকি এটা পাবলিক না প্রাইভেট, কিছুই লিখি নেই। কারণ এই কনস্ট্রাক্টর সবসময় কি পাবলিকই হতে হবে, এখানে কোনো রিটার্ন টাইপ নেই। ঠিক আছে, কোনো রিটার্ন টাইপ নেই। তাহলে এখানে দেখেন কয়টা প্যারামিটার নিচ্ছে সে? দুইটা প্যারামিটার। একটা হচ্ছে কি নেম আর এজ। এই দুইটা যখন আমি অবজেক্ট তৈরি করব, করার সাথে সাথে এটা কিন্তু কল হয়ে যাবে। তো অবজেক্টের প্যারামিটার হিসেবে এগুলো যখন পাস করবো তখনই হচ্ছে মূলত এটা এক্সিকিউট হয়। ঠিক আছে, তো আমরা দেখি এরপরে। তো ডিসপ্লে ইনফো নাম, এগুলো হচ্ছে রেগুলার মেথড। এটা কিন্তু কি কোনো কনস্ট্রাক্টর মেথড না, যার কারণে এটার আগে কিন্তু আমার রিটার্ন টাইপটা দেওয়া লেগেছে যে আমি কোনো কিছু রিটার্ন করব না, এই জন্য এটা ভয়েড টাইপের। তো এখানে আমি কি নাম আর এজ যে উপরে যে ক্লাস ভেরিয়েবল আছে সেগুলোকে আমি কল করেছি এখানে। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে কনস্ট্রাক্টরের একটা এক্সাম্পল। এখানে অ্যাজ ইউজুয়াল আমরা অবজেক্ট তৈরি করলাম নিউ পার্সন দিয়ে, এরপর হচ্ছে কি প্যারামিটারগুলো পাস করলাম। এগুলোই মূলত ওই কনস্ট্রাক্টরের মধ্যে এখানে চলে এসেছে প্যারামিটারগুলো। ঠিক আছে, এটা অ্যাজ ইউজুয়াল আমরা আগে যেভাবে দেখেছি সেম ওয়েতে আমি এখন পার্সন যে অবজেক্টটা আছে এখান থেকে আমি ডিসপ্লে ইনফো মেথডটাকে কল করেছি। তো আশা করছি আপনারা এটা এক্সাম্পলটি বুঝতে পেরেছেন। এখন আমরা বইয়ের ভাষায় একটু দেখি। এখানে দেখেন কি বলা আছে, কনস্ট্রাক্টর এমন এক ধরনের কি বিশেষ মেথড যা কোনো অবজেক্ট ঘোষণার সময় তার প্রারম্ভিক মান নির্ধারণ এবং মেমোরি স্পেস বরাদ্দের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ বাংলা আসলে এগুলা একটু কঠিন হয়ে থাকে ডেফিনেশনগুলো। যেটা হচ্ছে কি বলা আছে সুন্দরভাবে যে অবজেক্ট ঘোষণার সময়, অর্থাৎ কি অবজেক্ট যখন আমরা ডিক্লেয়ার করব তখন হচ্ছে কি অবজেক্টটা বানানোর সময় আমার ইনিশিয়ালি কোনো যদি কি মান নির্ধারণ করার প্রয়োজন হয় তাহলে সেগুলো আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে করতে পারি। অর্থাৎ আমরা পূর্বের প্রোগ্রামটাতে আবার একটু যাই। এখানে যদি আমার এই যে অবজেক্ট নিউ পার্সন দিয়ে কি আমি অবজেক্ট তৈরি করেছি না, এখন অবজেক্টটা তৈরি করার সময়ই সাথে সাথে আমার ইনিশিয়াল কোনো কিছু একটা কাজ প্রয়োজন, যে কোনো একটা ভ্যালু প্রয়োজন, ওই ভ্যালুগুলো দিয়ে আমি কোনো একটা কিছু প্রসেস করবো। এই ধরনের কাজের প্রয়োজন হলে মূলত আমরা তখন কনস্ট্রাক্টরের মধ্যে কি ভ্যালু অ্যাসাইন করবো, তখনই হচ্ছে কনস্ট্রাক্টর মেথডটা লিখবো। আদারওয়াইজ না লিখলেও কোনো সমস্যা নেই, বাই ডিফল্ট জাভাতে কিন্তু এটা কনস্ট্রাক্টর তৈরি হয়ে যায়। তো এটাই বলা আছে। দেখেন কনস্ট্রাক্টর খুবই গুরুত্বপূর্ণ, কারণ কনস্ট্রাক্টরের মাধ্যমে অবজেক্টের প্রপার্টি বা ফিল্ডগুলোকে ইনিশিয়াল ভ্যালু প্রদান করে, যেটা একটু আগে দেখলাম আমরা যে ইনিশিয়াল হচ্ছে কি আপনার এখানে নাম আর এজ, এগুলো কি ইনিশিয়াল ভ্যালুগুলো আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে কিন্তু সেট করেছি। আমরা চাইলে এটা ছাড়াও আমি আরেকটা মেনু দিয়ে এখানে ধরেন আরেকটা মেথড লিখে এখানে সেট, ধরেন এখানে আমি লিখতে পারতাম যে সেট নেম নামে একটা মেথড পাঠাই, এখানে ভিতরে কামাল লিখলে কিন্তু আমি কিন্তু ওইটার মধ্যে আরেকটা মেথড বানাই ওইটাতে সেট করতে পারতাম। কিন্তু এত ঝামেলা না করে আমি সিম্পলি কি কনস্ট্রাক্টরের মাধ্যমে এই কাজটা করে ফেলেছি। তো এই ধরনের কাজের জন্য আসলে কনস্ট্রাক্টরটা লাগে, এটাই বলছে। তাছাড়া ক্লাসে কোনো কনস্ট্রাক্টর না থাকলেও জাভা কম্পাইলার একটি কি ডিফল্ট কনস্ট্রাক্টর প্রদান করে, যা ফিল্ড ভেরিয়েবলগুলোকে ডিফল্ট ভ্যালু নিয়ে একটা অবজেক্ট তৈরি হয়। অর্থাৎ কোনো কিছু ছাড়াই কি ডিফল্ট যে ভ্যালু আছে, আমি ধরেন শুরুতে কি এখন এই আমার প্রোগ্রামটাতে কিছু নাই কেন, কিন্তু আমি এখানে চাইলে কি নেম ইকুয়াল টু কোনো একটা ডিফল্ট নাম দিয়ে দিতে পারতাম, এজ ইকুয়াল টু 18 বছর, এরকম একটা ডিফল্ট দিয়ে দিলে তখন সেই ইনিশিয়ালি আমি কিছু এই কনস্ট্রাক্টর যদি কলও না করতাম, এটা যদি আমার টোটালি নাও থাকতো, তাহলে সে কি এগুলা দিয়ে একটা কনস্ট্রাক্টর তৈরি করে নিত। সেই কথাটি মূলত এখানে বলা হয়েছে। তো এখন আমরা দেখব কনস্ট্রাক্টর মেথডের বৈশিষ্ট্য সমূহ। অর্থাৎ একটু আগে যে আমরা কনস্ট্রাক্টর দেখেছি এটা কিভাবে তৈরি হয়, কি কাজ করে না করে, এই বৈশিষ্ট্যগুলো আমরা এখানে দেখব। তো এক্সাম্পলে আসলে আপনারা, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, কনস্ট্রাক্টর মেথডের বৈশিষ্ট্য সমূহ লিখো, তখন আপনারা এই পয়েন্টগুলো দিয়ে দিবেন। যে আমরা যেগুলো লিখেছি মানে কনস্ট্রাক্টর সম্পর্কে আপনি জানলেই কিন্তু বৈশিষ্ট্যগুলো লিখতে পারবেন। যেমন দেখেন এখানে কি লেখা আছে, কনস্ট্রাক্টর মেথডের নাম তার ধারণকারী ক্লাসের নামের অনুরূপ হয়। তাহলে আমরা জানি যে কি কনস্ট্রাক্টরের নামটা মেথডের, এই কনস্ট্রাক্টর মেথডের নাম আর ক্লাসের নাম সেম, এটাই বলা আছে। অর্থাৎ ক্লাস ও মেথডের নাম সেম। 2 নম্বর পয়েন্ট কি, কনস্ট্রাক্টর মেথড সবসময় কি ক্লাসের পাবলিক অংশ, যেটা আমি শুরুতেই বলেছিলাম যেটা পাবলিক অংশে থাকে। তারপর এটা কি কোনো কিছু রিটার্ন করতে পারে না, এমনকি কি ভয়েড টাইপও রিটার্ন করতে পারে না সে, এটাই বলা আছে। এরপর কি কনস্ট্রাক্টর মেথড কল না করলে হয়, কারণ কি ডিফল্ট ভাবে কিন্তু আমরা দেখেছি কনস্ট্রাক্টর কল হয়ে থাকে কম্পাইলারের মাধ্যমে। দেখেন কোনো ক্লাসের অবজেক্ট ঘোষণার সময় কম্পাইলার স্বয়ংক্রিয়ভাবে কি একটি কনস্ট্রাক্টর মেথড কল করে থাকে, সেই ক্লাসে কল করে থাকে। 5 নম্বর পয়েন্টটা, এটা হচ্ছে একটু আমরা ওপি পার্টে গেলে তখন আরো ক্লিয়ার হবে, তবু এখানে বুঝতে পারবেন যে কনস্ট্রাক্টর মেথডকে কি ইনহেরিট করা যায় না। তো ইনহেরিট কি হচ্ছে, কোনো একটা বেস ক্লাসকে আমরা আরেকটা ক্লাসের মধ্যে কি চাইল্ড ক্লাসের মধ্যে ইনহেরিট যখন করব তখন কি প্যারেন্ট ক্লাসের বৈশিষ্ট্যগুলো চাইল্ড ক্লাসের মধ্যে চলে যাবে।
তো এটাই বলা হচ্ছে যে কোনো ডিরাইভ ক্লাসের মধ্যে কি কনস্ট্রাক্টরের বেস ক্লাস এটা কনস্ট্রাক্টর কল করতে পারে, অর্থাৎ কি সুপার কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমরা ডিরেক্টলি কি ইনহেরিট করতে পারবেন না, কিন্তু আপনি কি প্যারেন্ট ক্লাসের কোনো একটা কনস্ট্রাক্টরকে আপনি সুপারের মাধ্যমে কি অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, এটাই বলা হচ্ছে যে ডিরাইভ ক্লাস কনস্ট্রাক্টরে বেস ক্লাস কনস্ট্রাক্টর কল করতে পারে। এরপর কি কনস্ট্রাক্টর মেথড আর্গুমেন্ট বিশিষ্ট হতে পারে, যেটা আমরা একটু আগে দেখেছি যে দুইটা আর্গুমেন্ট আমরা পাস করেছি। এরপর হচ্ছে কি কনস্ট্রাক্টর মেথডের ডিক্লারেশন। এবার সিনট্যাক্সটা দেখি যে ক্লাস, এরপর কি ক্লাসের নাম, এটা তো ক্লাসের সিনট্যাক্স। এরপর কি প্রাইভেট প্রোটেক্টেড যা যা আছে এই ধরনের গুলো রাখতে পারবো। আর হচ্ছে কি কনস্ট্রাক্টরটা কি এটা পাবলিক টাইপের ক্লাস নেম, এরপরে কি বডি। তো এটা কি কনস্ট্রাক্টর অলওয়েজ পাবলিক, তো এটা না লিখলেও কোনো সমস্যা নেই, আপনি শুধুমাত্র কি ক্লাস নেম লিখলে সে বুঝে যাবে যে এটাই কনস্ট্রাক্টর। এটার আগে কোনো কি রিটার্ন টাইপ কিন্তু লিখিনি আমরা, ভয়েড এই টাইপের কিছু কি লিখেছি, লিখি না, এটা আমরা একটু আগে বৈশিষ্ট্যের মধ্যে দেখেছিলাম। তো এটাই হচ্ছে কি কনস্ট্রাক্টর মেথডের ডিক্লারেশন। এরপর একটা গুরুত্বপূর্ণ কনস্ট্রাক্টর হচ্ছে কপি কনস্ট্রাক্টর। এখন এই টপিকটা এখানে দুইটা জিনিস আছে দেখেন, ওভারলোডিং কনস্ট্রাক্টর আর কপি কনস্ট্রাক্টর, দুইটা কিন্তু ভিন্ন। আমরা আগে কপি কনস্ট্রাক্টরটা দেখি। কোনো কনস্ট্রাক্টর মেথডের আর্গুমেন্ট হিসেবে একই ক্লাসের কোনো অবজেক্ট ব্যবহৃত হলে তাকে কপি কনস্ট্রাক্টর বলে। কপি কনস্ট্রাক্টরের ক্ষেত্রে একই নামে একাধিক কনস্ট্রাক্টর ফাংশন ব্যবহৃত হয় বলে একে কি ওভারলোডিং কনস্ট্রাক্টরও বলা হয়। আমরা কিন্তু বিগত টপিকে দেখেছি যে মেথড ওভারলোডিং, মনে আছে? তো মেথড ওভারলোডিং এ কি ছিল, একই নামে একাধিক মেথড ছিল, শুধুমাত্র কি প্যারামিটারগুলো ভিন্ন ছিল, ডেটা টাইপ প্যারামিটারের ডেটা টাইপগুলো ভিন্ন ছিল, মনে আছে? তো ওই সেম কনসেপ্টই ওভারলোডিং কনস্ট্রাক্টর মানে হচ্ছে কি এক কনস্ট্রাক্টর একাধিক হবে, তার মানে তাদের প্যারামিটারগুলো কি ভিন্ন হবে। কিন্তু এখানে আবার কপি কনস্ট্রাক্টর বলা আছে যে মেথডে আর্গুমেন্ট হিসেবে কি ব্যবহৃত হবে, একই ক্লাসের কোনো অবজেক্ট। এটা আপনারা এখন কি ডেফিনেশনটা একটু কঠিন মনে হচ্ছে, আমি একটা এক্সাম্পল দেখাবো, এরপরে দেখবেন যে এটা একদম সহজ হয়ে গেছে। এক্সাম্পলটা দেখি, আমরা কি বই ফটোকপি করি না, ওইটাই মনে রাখবেন। কপি কনস্ট্রাক্টর হলে ভাব মনে রাখবেন, মনে রাখার উপায় ধরেন হচ্ছে বই কপি করব, আমরা একটা বইকে ফটোকপি করব, তাহলে সেক্ষেত্রে কি হয়, ফটোকপি করলে তো রাইটারের নাম কি চেঞ্জ হয়, বইয়ের নাম চেঞ্জ হয় না, সেম জিনিসটাই আরেকটা ক্লোন ভার্সন কপি হয়, তাই না? কপি কনস্ট্রাক্টরের কনসেপ্টটাও সেম, যে আমরা মূলত অবজেক্টটাকে কপি করব। কিভাবে দেখেন, যে আমরা একটা কি নাম নিলাম, বইয়ের নাম নিলাম, বইয়ের রাইটার অথরের নাম নিলাম। এরপর হচ্ছে কি আমরা একটা কনস্ট্রাক্টর কি ক্লাসের নামের সাথে সেম নাম দিলাম বুক। এরপর কি স্ট্রিং টাইপের নেম দিলাম, অথরের নামটা নিলে এগুলো সেট করলাম, এগুলো আমরা সবাই জানি। এরপর হচ্ছে কি কপি কনস্ট্রাক্টর, যেটা একটু আগে বললাম, যে আরো একটা কি সেম বুক নামে আরেকটা মেথড নিলাম, কনস্ট্রাক্টর নিলাম। নেওয়ার পর এটার প্যারামিটার হিসেবে দেখেন, আগে কিন্তু আমরা কি নেম এবং অথর দুইটা নিয়েছিলাম, এখানে কিন্তু নেম অথর না নিয়ে সরাসরি কি বুক ক্লাসটাকেই কল করে ফেলছে। ক্লাস কল করে কি আদার নামে একটা নাম দিয়েছি, এটা মানে আরেকটা আদার যে কোনো যত কপি করবো আর কি। তাহলে এখানে পার্থক্যটা কি, প্যারামিটার হিসেবে আমি কিন্তু কোনো স্ট্রিং পাস করি না, রাইটারের নামটা আমি কিছু পাস করি না করে কি করছি, আপনার আরেকটা অবজেক্টই পাস করে দিয়েছি এখানে, মানে অর্থাৎ এটা কি আরেকটা অবজেক্ট আসবে, এসে ওই অবজেক্টের মধ্যে নাম অথর এগুলো থাকবে, এগুলাই সেট হবে। তো আমরা পুরো এক্সাম্পলটা দেখি, তাহলে আরো ক্লিয়ার হবো। তো এরপর হচ্ছে কি এটা নর্মাল আউটপুট ডিসপ্লে দেখানোর জন্য আমরা ডিসপ্লে ইনফো নামে মেথড বানিয়ে এখানে হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে নাম আর কি অথরটাকে প্রিন্ট করছি, কোনগুলা এগুলা ক্লাস ভেরিয়েবল গুলাকে জাস্ট। এরপর দেখি এটা কিভাবে মূলত পাস করছি আমরা এখান থেকে। তো এটা একটু দেখি, দেখেন প্রথমে নিউ দিয়ে তো আমরা জানি অবজেক্ট ক্রিয়েট করতে হয়, তাহলে কি বুক ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি, বুকের নাম দিলাম, অথরের নাম দিলাম, ঠিক আছে? এটা দিয়ে আমি একটা অবজেক্ট তৈরি করেছি, এটার নাম কত, নাম কি বুক 1। তাহলে সেকেন্ড দেখেন আরেকটা কপি তৈরি করতেছি নিউ বুক, এটা কিন্তু অবজেক্ট, এটা এমন না যে এর আগে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় রেফারেন্স ভেরিয়েবল নিয়ে পড়াশোনা করেছিলাম, ঠিক আছে? তো একটা অবজেক্টের নামটা কি নাম দিয়ে, যেমন ধরেন বুক 2 ইকুয়াল টু বুক 1 এইভাবে দেখেছিলাম, তখন হচ্ছে কি বুক 1 এর যত ইনফরমেশন আছে সব বুক 2 এর মধ্যে চলে আসতো। এরপর আমি যদি বুক 2 এর মধ্যে কিছু চেঞ্জ করতাম বুক 1 এ চেঞ্জ হয়ে যেত, মনে আছে? তো এটা কিন্তু কনসেপ্ট ওইরকম না, কারণ এখানে কিন্তু কি নিউ ছিল না, বাট এখানে কিন্তু নিউ কিওয়ার্ড ইউজ করেছি, তার মানে এটা আমি সেপারেট, টোটালি সেপারেট আরেকটা অবজেক্ট। বুক 2 কে নিউ দিয়ে বুক, আমি এখানে চাইলে কি লার্ন জাভা এরকম যে নাম দিতাম ওই নামে অবজেক্ট তৈরি হতো, কিন্তু আমি এখানে ওই নামটা না দিয়ে কি করেছি, আমি আগে যে অবজেক্টটা তৈরি করেছি সেই অবজেক্টটাকে এখানে পাস করে দিয়েছি। তাহলে এই অবজেক্টটা কি, এটা যে নাম যে অথর দিয়ে যে অবজেক্টটা তৈরি হয়েছে হুবহু ওই অবজেক্টটাকে এখানে প্যারামিটার হিসাবে পাস করে দিয়েছি। পাস করার সাথে সাথেই আমার পূর্বে করে যাই, পাস করার সাথে সাথে কি এটা কল হয়েছে, যখন সে দেখছে যে না আমি প্যারামিটার হিসেবে কি পাস করেছি, নাম অথর পাস না করে অবজেক্ট পাস করেছি, তখনই সাথে সাথে কি কপি কনস্ট্রাক্টরটা কল হয়েছে। এবার ওইখানে যে পূর্বে যে নাম দিয়ে আরেকটা অবজেক্ট তৈরি করা ছিল না, ওই অবজেক্ট থেকে প্রপার্টিগুলো নিয়ে দেখেন আদার ডট নেম আদার ডট, মানে ওই অবজেক্ট থেকে প্রপার্টি নিয়ে আমার এই জায়গায় সেট করেছি, ঠিক আছে? তো এটাই হচ্ছে কপি কনস্ট্রাক্টর, অর্থাৎ কি প্রথম বই থেকে নতুন একটা কপি তৈরি করেছি আমরা।
এবার যদি আমি বুক ওয়ান ডট ডিসপ্লে ইনফো দিই, দেখেন আউটপুটে সেম, দুইটারই আউটপুট সেম হচ্ছে, কারণ এটারই একটা ক্লোন কপি এটা তৈরি হয়েছে, মানে কোনো পার্থক্য নেই এখানে। আশা করছি কপি কনস্ট্রাক্টরটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি না বোঝেন তাহলে আমাদের সাপোর্টে মেসেজ দিলে আমরা লাইভ ক্লাসে কখনো প্রয়োজন হলে আপনাদেরকে আমি আবার বুঝিয়ে দিব। তো এখন কপি কনস্ট্রাক্টর তো বুঝালাম, এখন ওভারলোডিং কনস্ট্রাক্টর যেটা, সেটা কিন্তু ওইভাবে এক্সাম্পল আপনাদের নেই, আমি তারপরে একটা এক্সাম্পল রেডি করেছি। এটা দেখলে আপনারা দুইটার মধ্যে আবার এই কনফিউজড হয়ে যেতে পারেন, যে এক্সামে আবার অনেক সময় আসে যে কপি কনস্ট্রাক্টর কি আবার ওভারলোডিং কনস্ট্রাক্টর কি, তো দুইটাই অনেকে সেম মনে করে, দুইটা কিন্তু সেম না। যদিও কপি কনস্ট্রাক্টরকে কি ওভারলোডিং কনস্ট্রাক্টর বলা হয়। কেন ওভারলোডিং বলা হচ্ছে দেখেন, এখানে কি ওভারলোডিং তো কি একই জিনিস দুইবার একাধিকবার লোড হওয়া, তো তার মানে কি এটা কি ওভারলোডিং আমরা বলতে পারি না? হ্যাঁ বলতে পারি। এটা কি কনস্ট্রাক্টর, তার মানে কনস্ট্রাক্টরটাকে ওভারলোড হচ্ছে, তাহলে ওভারলোডিং কনস্ট্রাক্টর বলা যায়। বাট ওভারলোডিং কনস্ট্রাক্টরকে কি কপি কনস্ট্রাক্টর বলা যাবে না, কারণ কপি কনস্ট্রাক্টরের কনসেপ্টটা কিন্তু ভিন্ন, এখানে অবজেক্ট কপি হয়ে যায়। ঠিক আছে, তো আমরা ওভারলোডিং কনস্ট্রাক্টরেরও একটা এক্সাম্পল দেখি, দেখেন। তো ওভারলোডিং ধরেন আমরা একটা রেজিস্ট্রেশন করবো স্টুডেন্টদের, তো রেজিস্ট্রেশন করতে গিয়ে স্টুডেন্টের নাম নিব এক সময়, কোনো সময় কোনো স্টুডেন্টকে বললাম যে সবাই সবার ইনফরমেশন গুলো দাও, তো কেউ দিল হচ্ছে কি নাম, কেউ দিল নামের সাথে কি তার গ্রেড, কেউ আবার নামের সাথে গ্রেডের সাথে বয়সটাও দিল। তাহলে হচ্ছে এই টাইপের একটা জিনিস হলে দেখেন কিভাবে হয় প্রোগ্রামটা। স্টুডেন্ট নামে আমরা একটা ক্লাস নিলাম, তার নাম, গ্রেড, এজ, তিনটা হচ্ছে কি আপনার ভেরিয়েবল নিলাম। এরপর হচ্ছে কি শুধুমাত্র নাম সেট করার জন্য যে কনস্ট্রাক্টরটা কল হবে সেটার ভিতরে কি প্যারামিটার হিসেবে শুধুমাত্র কি স্ট্রিং নেম একটা প্যারামিটার থাকলো, আসলে ওটার সাথে সাথে আমি সেট করে দিলাম। এরপর আরেকজনে দিল কি নাম আর গ্রেড, তখন হচ্ছে কি তার নাম আর গ্রেডের জন্য আরেকটা কনস্ট্রাক্টর তৈরি করলাম। দেখছেন যে এটার মধ্যে দুইটা প্যারামিটার দিয়ে মানে ওভারলোড হচ্ছে, কিন্তু একই জিনিস কি কনস্ট্রাক্টরটা একাধিকবার লোড হচ্ছে। এরপর ধরেন আবার কেউ দিল কি নাম, গ্রেড, এজ, যেটা একটু আগে বললাম, তিনটাই দিল, তখন হচ্ছে কি তার জন্য আরেকটি মেথড আমরা তৈরি করেছি কনস্ট্রাক্টর মেথড, তো ওইটা দিয়ে বাকি জিনিসগুলো এগুলো লোড হলো। এরপর আউটপুট দেখানোর জন্য আমরা ডিসপ্লে ইনফো নামে একটা মেথড দিলাম। তো এটাই হচ্ছে মূলত কি ওভারলোডিং কনস্ট্রাক্টর। আমি যখন অবজেক্ট তৈরি করবো করার সময় কি যখন হচ্ছে দুইটা ভ্যালু দিব তখন এটা কল হবে, যখন হচ্ছে যখন দুইটা ভ্যালু দিব এটা কল হবে, যখন তিনটা দিব তখন এটা কল হবে, যখন একটা দিব তখন এটা কল হবে। অর্থাৎ প্যারামিটার উপর বেস করে কি কম্পাইলার সে এগুলাকে কনস্ট্রাক্টর গুলোকে কল করে হচ্ছে ওইভাবে অবজেক্ট তৈরি করবে। তো আশা করছি ওভারলোডিং কনস্ট্রাক্টরটাও আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা পরবর্তীতে কিছু প্রোগ্রাম দেখলো, তখন কি আরো সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন।